হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স লাভার্স। আজ আমরা ক্লাস 12-এর যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার পরবর্তী অংশ আলোচনা করব। আশা করি যতটা পড়া হয়েছিল তোমাদের সমস্ত আপডেট হয়ে গেছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, ওই জায়গাটা। আজকে আমরা ওই তড়িৎ প্রাবল্য জায়গাটা, তড়িৎ প্রাবল্য বলতে আমরা কি দেখেছিলাম? তড়িৎ প্রাবল্যকে আমরা ই দিয়ে ডিনোট করেছিলাম। ই ইজ ইকুয়াল টু পেয়েছিলাম এফ বাই কিউ, অর্থাৎ একক আধানের ওপর যে বল সেটাই হচ্ছে প্রাবল্য। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন মনে করো তোমাকে বললো এম ভরের একটা তরল বিন্দু, এর কোন তড়িৎ ক্ষেত্রে সাম্যে থাকবে, মানে ব্যালেন্স থাকবে। তাহলে আমাদেরকে ভাবতে হবে কি এম ভরের যদি হয় তাহলে এই দিকে কাজ করবে এমজি, যদি এই দিক বরাবর আর এর চার্জ যদি কিউ হয়, এই দিক বরাবর যদি ই তড়িৎ ক্ষেত্র কাজ করে তাহলে এই দিক বরাবর বল কাজ করবে কত? কিউ। যদি এই দুটো বল সমান হয় কিউ ই আর এমজি, তাহলে কিন্তু এই যে তৈলবিন্দু বলো, জলবিন্দু বলো, কিউ আধানের এম ভরে এই কিন্তু সাম্যে থাকবে বা ব্যালেন্স থাকবে। তোমাদের কোশ্চেনের পরে কোন তড়িৎ ক্ষেত্রে এই ব্যালেন্স থাকবে, এখান থেকে আমি ইটাকে বের করতে পারবো যদি আমি এম আর কিউ জানি। ঠিক আছে, আজকে আমরা এই চ্যাপ্টারের আরেকটা অংশ আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটা অংশ। আগের দিন আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম, সেখানে আমরা দেখলাম F = 1/4πε0 q1 q2/r²। এখানে বলা হচ্ছে মনে করো r ব্যাসার্ধের কিউ আধানের, সেখান থেকে r ব্যাসার্ধের একটা গোলকের দূরত্বে কোনো একটা বিন্দু তোমাকে তড়িৎ প্রাবল্য বের করতে হবে। কিউ আধান আছে, তাহলে আমরা কি জানি যে ই এর রাশিমালা কি হয়? ই ইকুয়াল টু 1/4πε0 q/r²। আবার আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু q/4πε0, সরি, সিগমা ইকুয়াল টু q/4πr²। তাহলে দেখো কিউবের জায়গায় কি পুট করতে পারছি? সিগমা ইনটু 4πr²। পুট করো, তাহলে 1/4πε0 যেমন কেমন থাকলো। যদি এটা বায়ু মাধ্যম না হয় অন্য কোনো মাধ্যম হয় তাহলে আমরা এখানটা একটা কে পুট করব, সেখানে কেটা হচ্ছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই সরি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখানটায় 1/4πkε0 আসলো, ইনটু কিউ এর জায়গায় কি পুট করতে পারলাম? দেখো সিগমা ইনটু 4πr² বাই যেমন কার তেমন r² থাকলো। শুধুমাত্র আমরা কিউবের জায়গায়, আধানের জায়গায় সিগমা ইনটু 4πr² পুট করলাম। 4πr² 4πr² কেটে গেল, তাহলে পড়ে থাকলো দেখো সিগমা বাই কে এপসাইলন নট। তার মানে 1/k∁0 ইনটু সিগমা। এইটা হচ্ছে কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্য, উপপাদ্যটা আমরা কি বলবো? যে কোনো একটি আধান থেকে r দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 1/k∁0 ইনটু আধানের তলমাত্রিক ঘনত্বের গুণফলের সঙ্গে সমান হয়। 1/k∁0 ইনটু আধানের তলমাত্রিক ঘনত্বের গুণফলের সঙ্গে সমান হয়। যদি এটা বায়ু মাধ্যম হতো তাহলে k = 1 বসতো, তখন শুধুমাত্র E = সিগমা/ε0 বসতো। এটার অ্যাপ্লিকেশন তোমাদের একটা জায়গায় পড়বে, এটাকে বলা হয় কুলম্বের উপপাদ্য। এই জায়গাটা চলে যাব আমরা পরবর্তী টপিকে, যে টপিকটা হচ্ছে বলরেখা, তড়িৎ বলরেখা। আগেও বলেছি, এখনো বলছি, খুব ভালো করে মনে রাখো যে তড়িৎ আর চুম্বক জায়গাটা মোটামুটি ভাবে রিলেটেড। তড়িৎটা যদি স্থির তড়িৎ ঠিকমতো করতে পারো তাহলে চুম্বকের জায়গাটা আমরা অটোমেটিক্যালি খুব সহজেই করতে পারবো। এখানে বলা হচ্ছে মনে করো কোনো একটা তড়িৎ ক্ষেত্র আছে, ই তড়িৎ ক্ষেত্র। ই তড়িৎ ক্ষেত্রের উপর কোনো একটি ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান এই তড়িৎ ক্ষেত্রের উপর রাখা। আমরা কি জানি যে কোনো একটি আধান যখনই তড়িৎ ক্ষেত্রের উপর রাখা থাকে তখনই তার উপর একটা বল প্রযুক্ত হয়। তাহলে যখনই এই আধানটা রাখা থাকবে এই তড়িৎ ক্ষেত্র তো এর উপর একটা বল প্রযুক্ত করবে। যখনই এই তড়িৎ ক্ষেত্রের উপর প্রযুক্ত বল কাজ করবে সঙ্গে সঙ্গে এই আধানটা কিন্তু কোনো একটা পথ বরাবর চলতে শুরু করবে, তাই তো? কারণ এর উপর যখন ই, কত বল কাজ করবে? একক আধানের উপর বল কাজ করবে ই, কারণ E is equal to F by Q, তাহলে F equal to Q into E, Q এর ভ্যালু যেহেতু 1 তাহলে 1 into E, তার মানে বলটা যে কাজ করবে সেটা হচ্ছে E। এই E বলটার জন্য এ যখন কোনো একটা পথ বরাবর চলতে শুরু করবে, যে পথ বরাবর চলতে শুরু করবে সেটাকে বলা হয় তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা, লাইন্স অফ ফোর্স, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। ঠিক আছে, তো
তড়িৎ বলরেখার সংজ্ঞা বলার সময় কি বলবো, কোনো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে রেখে দিলে ওই আধানটি যে পথ বরাবর গতিশীল হয় সেই পথকে বলা হয় তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখার কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এই তড়িৎ বলরেখা সবসময় প্লাস থেকে বেরিয়ে মাইনাসে গিয়ে ঢুকবে, সবসময় বেরোবে প্লাস থেকে। তার মানে ধরে রাখো এখানে একটা প্লাস আধান আছে, এখান থেকে কিন্তু বলরেখাগুলি নির্গত হবে। ঠিক আছে, একই রকম যদি এখানে একটা মাইনাস আধান থাকে, এখানে কিন্তু সেই বলরেখাগুলো এসে ঢুকবে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য কি বললাম, তড়িৎ বলরেখা সবসময় প্লাস আধান থেকে বেরিয়ে মাইনাস আধানে গিয়ে প্রবেশ করবে। এক নম্বর বৈশিষ্ট্য গেল। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আচ্ছা ভেবে দেখো তো, এতদিন অবধি তুমি যখন আলোচনা করেছিলে যে প্লাস আধান মাইনাস আধানকে আকর্ষণ করে, কোনোদিন কি ভেবে দেখেছিলে কেন আকর্ষণ করে? প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে। কেন বিকর্ষণ করে? এই জায়গাটা আমরা তড়িৎ বলরেখার সাহায্যে আলোচনা করতে পারবো। কি বলবো? সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে, এই যে তড়িৎ বলরেখা আছে, এই তড়িৎ বলরেখাটা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়। তার মানে এই যে দৈর্ঘ্যটা আছে, এইটা এই লেন্থটাকে ও কন্ট্রাকশন করতে চায়। তার মানে এই প্লাস মাইনাস আধানটা পরস্পরের দিকে কাছে সরে আসবে। ঠিক আছে, দ্বিতীয় বৈশিষ্ট্য কি পড়লাম, যে তড়িৎ বলরেখা বা বলরেখা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়। এখানে পড়ছি তড়িৎ বলরেখা, চুম্বকের ক্ষেত্রে পড়বো চৌম্বক বলরেখা। এখানে যা বৈশিষ্ট্য পড়বো ওখানে তাই বৈশিষ্ট্য পড়বো, শুধুমাত্র এখানে যেটা প্লাস সেটা ওখানে পড়বো এন মেরু, যেটা মাইনাস সেটা পড়বো এস মেরু। এখানে যেমন বললাম প্লাস থেকে বেরিয়ে মাইনাসে ঢুকবে, ওখানে বলবো এন থেকে বেরিয়ে এস এ ঢুকবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য কি বললাম, এরা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়। তিন নাম্বার বৈশিষ্ট্য যেটা বলবো সেটা হচ্ছে দুটো বলরেখা পাশাপাশি একে অপরকে বিকর্ষণ করে। মানে এই দুটো বলরেখা দেখো পাশাপাশি একে অপরকে কিন্তু বিকর্ষণ করবে। এবার ভেবে নাও এখানে আর একটা প্লাস আধান আছে, তাহলে এখান থেকেও তো বলরেখা নির্গত হবে। তাহলে এই বলরেখাটাকে দূরে সরিয়ে দেবে। তার মানে এই দুটো প্লাস আধান পরস্পর কিন্তু পাশাপাশি দূরে সরে যাবে। ঠিক, তার মানে তিন নম্বর বৈশিষ্ট্য কি বললাম, দুটো বলরেখা পাশাপাশি একে অপরকে বিকর্ষণ করে। তিন নম্বর বৈশিষ্ট্য গেল। চার নম্বর বৈশিষ্ট্য যেটা বলবো সেটা হচ্ছে, এই দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। মোস্ট ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য বলরেখার ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে ধরে রাখতে পারো এটা কমন কোশ্চেন, হয় তড়িতের ক্ষেত্রে বা চুম্বকের ক্ষেত্রে, যে দুটো বলরেখা পরস্পরকে ছেদ করে না কেন? আমরা বৈশিষ্ট্য অনুযায়ী কি বললাম, যে দুটো বলরেখা পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, কেন করবে? তার আগে একটা কথা বলে রাখি, যে এই তড়িৎ বলরেখার উপর যে কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক টানি, এই বিন্দুতে স্পর্শক টানলাম, এই বিন্দুতে স্পর্শক টানলাম, দেখো খেয়াল করে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু স্পর্শকের অভিমুখ আলাদা আলাদা হবে। এই বিন্দুতে স্পর্শকের অভিমুখ এইদিকে হবে, এই বিন্দুতে স্পর্শকের অভিমুখ এইদিকে হবে। প্রত্যেকটা বিন্দুতে কিন্তু স্পর্শকের অভিমুখটা আলাদা আলাদা হবে। বলছে কোনো একটি তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেই স্পর্শক বরাবর তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশিত হয়। খুব ভালো করে শুনে রাখো, কোনো একটি তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেই স্পর্শক বরাবর তড়িৎ প্রাবল্যের বা ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন, সেই স্পর্শক বা ট্যানজেন্টের ডিরেকশন যেদিকে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার ডিরেকশন সেই দিকেই হবে। ক্লিয়ার? এবার ভাবো, এখানে দুটো বলরেখা ধরলাম তর্কের খাতিরে তারা ইন্টারসেক্ট করে গিয়েছে। ভাবো এবার যে এই বিন্দুতে কটা স্পর্শক টানা যায়। দেখো একটা স্পর্শক টানতে পারি এইদিকে, একটা স্পর্শক টানতে পারি এইদিকে। তার মানে একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো অভিমুখ হচ্ছে। কিন্তু আমরা এখনই কি বললাম, যে প্রত্যেকটা বিন্দুতে যেহেতু স্পর্শকের অভিমুখ ট্যানজেন্টের ডিরেকশন গুলো আলাদা আলাদা, তাই প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তড়িৎ প্রাবল্যের অভিমুখ আলাদা আলাদা। এখন যদি দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে যায়, তাহলে ওই একই বিন্দুতে দুটো স্পর্শক টানা যাবে। অর্থাৎ একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো অভিমুখ হবে। ঠিক আছে, একই বিন্দুতে যদি তড়িৎ প্রাবল্যের দুটো অভিমুখ হয়, তার মানে একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো ডিরেকশন হওয়া তো কখনো সম্ভব নয়। প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখটা কিন্তু আলাদা আলাদা।
তাই যেহেতু দুটো বলরেখা পরস্পরকে ছেদ করলে একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো অভিমুখ হচ্ছে, অর্থাৎ এটা কখনোই ছেদ করা সম্ভব নয়। ক্লিয়ার জায়গাটা? তোমাদের কোশ্চেন আসবে কেন সম্ভব নয়, আমরা কি বলবো যে যদি দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে একই বিন্দুতে দুটি স্পর্শক টানা যায়, অর্থাৎ একই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো অভিমুখ হবে, যেটা বাস্তবে সম্ভব নয়। তাই কখনোই দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করবে না। ঠিক আছে, লাস্ট যে বৈশিষ্ট্য বলবো সেটা বলছে যদি কোনো একটি কিউ আধানকে আমি রেখে দিই কোনো একটি শূন্য স্থানে, মনে করলাম যে এখানে কোনো একটি শূন্য স্থানে কিউ একটি আধানকে রেখে দিলাম, তখন বলছে এখান থেকে তো বলরেখা নির্গত হবে। যদি এটি কোনো তড়িৎ ক্ষেত্রে রাখা হয় কতগুলো বলরেখা নির্গত হবে, বলছে শূন্য স্থানে যদি রেখে দিই তাহলে কিউ বাই এপসাইলন নট এই পরিমাণ বলরেখা কিন্তু নির্গত হবে। যদি কিউ একটি আধানকে তুমি রেখে দাও কোনো একটি তড়িৎ ক্ষেত্রে, অবশ্যই শূন্য মাধ্যমে, যদি অন্য কোনো মাধ্যমে রাখতাম তাহলে কিউ বাই কে এপসাইলন নট হতো। যদি বায়ু মাধ্যম বলি তাহলে নরমালি কিউ বাই এপসাইলন নট হবে। তাহলে কোনো একটি কিউ আধানকে যদি আমি বায়ু মাধ্যমে রেখে দিই তাহলে সেখান থেকে যে সংখ্যক বলরেখা নির্গত হবে সেটা হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এবার ভাবো তো, যদি এই একটা কিউ আধান আছে, এর চারপাশে একটা আর ব্যাসার্ধের একটা ক্ষেত্র আছে, তাহলে এখান থেকে কতগুলো বলরেখা নির্গত হবে? তুমি বলবে স্যার কিউ আধান থেকে কিউ বাই এপসাইলন নট, তাহলে যেহেতু টোটাল এখানে ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার থেকে বলরেখা নির্গত হচ্ছে কিউ বাই এপসাইলন নট, তাহলে একক ক্ষেত্রফল থেকে কত হবে কিউ বাই এপসাইলন নট বাই 4 পাই আর স্কয়ার। তার মানে দেখো এটাকে মেরুভাবে লিখতে পারি 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। খেয়াল করে দেখো এটাই আমাদের ই। তার মানে কি বলতে পারবো, একক ক্ষেত্রফল থেকে যতগুলি বলরেখা নির্গত হয় সেটাই সংখ্যাগতভাবে তড়িৎ প্রাবল্যের সঙ্গে সমান। একক ক্ষেত্রফল থেকে যতগুলি কিউ 4 পাই আর স্কয়ার থেকে কিউ বাই এপসাইলন নট, একক ক্ষেত্রফল থেকে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, যেটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের রাশিমালা। তাই একক ক্ষেত্রফল যতগুলি বলরেখা নির্গত হয় সেটাই হচ্ছে প্রাবল্য। এই হচ্ছে আমাদের তড়িৎ বলরেখা। ক্লিয়ার? চলে যাওয়া পরবর্তী টপিক যেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। টার্মটা শুনে তোমরা বুঝতে পারছো, আশা করি কেমিস্ট্রিতেও তোমরা ক্লাস 11 একবার পড়েছো। দ্বিমেরু, দ্বিমেরু বলতে বাইপোল, অর্থাৎ যে সমস্ত অণুর দুটো মেরু থাকে, যেমন জলের ক্ষেত্রে, জলের এখানে ও, এখানে থাকে এইচ, এখানে থাকে এইচ, মাইনাস প্লাস প্লাস, HCl এর ক্ষেত্রে প্লাস মাইনাস, যে সমস্ত অণুর দুটো মেরু থাকে তাদেরকে বলা হয় দ্বিমেরু। খেয়াল করে দেখতে পারো এখানে যদি প্লাস কিউ আধান হয় এখানে কিন্তু আধানটা হচ্ছে মাইনাস কিউ, অর্থাৎ মোট চার্জ কত 0, অর্থাৎ কোনো একটি তড়িৎ দ্বিমেরুর মোট চার্জের ভ্যালু কিন্তু হয় 0, কিন্তু তড়িৎ প্রাবল্যের ভ্যালু কিন্তু কখনোই 0 হয় না। ঠিক আছে, সব সময় তড়িৎ প্রাবল্য কাজ করে কোন দিকে বলেছিলাম, প্লাস থেকে মাইনাসের দিক বরাবর। আর দ্বিমেরু পড়ার পর একটা নতুন টার্ম আমরা পড়ব যেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। সেখানে কি বলছে, যে কোনো একটা আধানের মান কিন্তু ধরে নাও এখানে একটা প্লাস কিউ আধান আছে, একটা মাইনাস কিউ আধান আছে, এই আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব আমি 2l ধরলাম। 2l কেন ধরছি সেটা পরবর্তীকালে আলোচনার ক্ষেত্রে বুঝতে পারবে। তাহলে এই দুটো আধানের মাঝের দূরত্ব যদি 2l হয় এটা একটা দ্বিমেরু। যে কোনো একটি আধানের মান, শুধুমাত্র মান, শুধুমাত্র চিহ্ন কিন্তু উল্লেখ করিনি আমি, শুধুমাত্র মান আর তার দূরত্বের গুণফল, যে কোনো একটি আধানের মান আর তার দূরত্বের গুণফল, এইটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে বলার সময় কি বলবো, যে কোনো একটি আধান আর তার সেই আধান দুটির মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, অবশ্যই দুটো যে আধান থাকবে সেই দুটো আধান ভিন্ন চিহ্নযুক্ত আধান হবে। একটা প্লাস কিউ সমমানের কিন্তু বিপরীত আধান, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, ওটা যদি প্লাস 2 কিউ হতো ওটা হতো মাইনাস 2 কিউ। যখন এরকম একটা সিস্টেম তৈরি করবে সেটাকে বলা হয় দ্বিমেরু। যে কোনো একটি আধান আর তাদের মধ্যবর্তী দূরত্বের যে গুণফল, এটাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। যেমন করে প্রাবল্য, একটা প্লাস চার্জ এ একটা মাইনাস চার্জ,
প্রাবল্য কাজ করে কোন দিকে বললাম, প্লাস থেকে মাইনাসের দিকে। দ্বিমেরু ভ্রামক কাজ করে কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে। এটা একটা ভেক্টর, এর ডিরেকশন হচ্ছে সবসময় মাইনাস থেকে প্লাসের দিকে, মানে তড়িৎ প্রাবল্যের অভিমুখ আর দ্বিমেরু ভ্রামকের যে অভিমুখ সেটা পরস্পর ভিন্ন। ঠিক আছে, এবার দেখো আমরা এই দ্বিমেরু ভ্রামকের খুব তিনটে ইম্পর্টেন্ট ক্যালকুলেশন করব। তিনটে অবস্থানের জন্য আমরা এই দ্বিমেরু ভ্রামকের সাহায্যে প্রাবল্য বের করব। কোন একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তিনটে অবস্থানে আমরা প্রাবল্য নির্ণয় করব। সেই তিনটে অবস্থান কি কি? প্রথম অবস্থান যেটা, সেটাকে বলা হয় অক্ষীয় অবস্থান বা অক্ষস্থিত অবস্থান, বা বলে প্রান্ত অবস্থান, বা বলে ট্যান এ অবস্থান। নর্মালি বলার সময় আমরা ট্যান এ অবস্থানই বলবো। একটা কথা বলে রাখি, এই যে ক্যালকুলেশন আমরা করব, এই ক্যালকুলেশন টোটালি আমাদেরকে এই ক্যালকুলেশনটা তিনবার করতে হবে। একবার এখানে, একবার এর পরের চ্যাপ্টারে, আবার এটায় গিয়ে পড়বো চুম্বকে। তাই একবার ক্যালকুলেশনটা হয়ে গেলেই কিন্তু তিনবারের কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়। খুব ভালো করে ক্যালকুলেশনটা দেখবে, খুব কঠিন ক্যালকুলেশন নয়, একটু বোঝার বিষয়। তাহলে আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে। তিনবারের ক্ষেত্রে যখনই একবার করলেই টোটাল ক্যালকুলেশনটা করতে পারবে। অক্ষস্থিত অবস্থা মানে অক্ষের উপর অবস্থা। ধরে নাও দুটো আধান আছে, এই একটা আধান আছে, এই একটা আধান আছে। ঠিক আছে, এটা কিউ, এটাও কিউ। দ্বিমেরু যদি হতে হয় বলেছিলাম দুটো সমমানের কিন্তু বিপরীত আধান হতে হবে। তার মানে এটা দূরত্বটা ধরলাম 2m, আধান দ্বয়ের মধ্যবর্তী বিন্দু এটা ধরলাম O। এবার এইটাকে ধরলাম মাইনাস কিউ, এটাকে ধরলাম প্লাস কিউ। যদি দুটো সমমানের, দুটোই দেখো কিউ কিন্তু একটা মাইনাস আর একটা হচ্ছে প্লাস, এরকম দুটো যদি সমমানের কিন্তু একটা দূরত্বে যদি অবস্থিত হয় আধান দুটো, তাহলে তারা একটা দ্বিমেরু তৈরি করবে। এই দ্বিমেরুর জন্য এর অক্ষের উপর কোন একটা বিন্দুতে, অক্ষের উপর মানে এইটা হচ্ছে অক্ষ, এই অক্ষের উপর কোন একটা বিন্দুতে ধরলাম, এই একটা বিন্দু নিলাম, বিন্দুটার নাম দিলাম আমি এম। এই এম বিন্দুতে তোমাকে তড়িৎ প্রাবল্য বের করতে হবে এই তড়িৎ দ্বিমেরুর জন্য। ঠিক আছে, ও বিন্দু থেকে অর্থাৎ মূল মধ্যবিন্দু থেকে এই দূরত্বটা ধরলাম। আর খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি এই দুটো বিন্দু, আধানের বিন্দু দুটো নাম দিলাম এ একটা, বি একটা। এ বিন্দুতে মাইনাস কিউ, বি বিন্দুতে প্লাস কিউ, এম বিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে হবে। প্রাবল্য বের করার জন্য কন্ডিশন কি? প্রাবল্য মানে হচ্ছে এক ধনাত্মক, একক ধনাত্মক আধানের উপর বল। তার মানে ওই বিন্দুতে প্রাবল্য বের করতে হলে প্রথম কাজ হচ্ছে ওই বিন্দুতে একটা +1 আধানকে আমাকে রাখতে হবে। রাখলাম একটা +1 আধান, ঠিক আছে, প্রাবল্য বের করব। তাহলে ওই আধানের উপর এই দ্বিমেরুতে একটা বল কাজ করবে। আগে দেখতে হবে টোটাল কত বল কাজ করছে। তাহলে দেখো এই এম বিন্দুর উপর এও বল কাজ করবে, বিও বল কাজ করবে। এ এম এর উপর আমি লিখলাম না, এম বিন্দুতে +1 আধানের উপর এ দ্বারা প্রযুক্ত বল কত হবে? এটাকে আমি ধরলাম E1 ইকুয়াল টু কত হবে? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। তার মানে এ এম তার হোল স্কয়ার। এখান থেকে এই দূরত্বটা হলো ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এ এম। খেয়াল করো তো দূরত্বটা, এটা আমি 2l ধরেছি, আমি এইখান থেকে এতটা আর ধরেছি। তার মানে এ এম মানে এ ও প্লাস ও এম। এটা দেখো আর আর একটু দেখো এল। বুঝতে পেরেছো? এর যদি এল ধরতাম এটার l/2 ক্যালকুলেশন আসতো, একটু ফ্র্যাকশন ক্যালকুলেশন আসতো, তাই আমরা 2l ধরে নিয়েছি হিসাবের সুবিধার জন্য। তার মানে এ এম দূরত্বটা কত? r প্লাস l তার হোল স্কয়ার। ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই এইটা প্লাস এইটা মাইনাস, তার মানে m থেকে a এর দিক বরাবর, m থেকে a এর দিক বরাবর হলো। এবার এটা a বিন্দুর জন্য m এ, এবার b বিন্দুর জন্য m এ বল
বি বিন্দুর জন্য এম এ বল E2 ধরলাম 1/4 পাই এপসাইলন নট কিউ বাই বিএম তার হোল স্কয়ার। বিএম এর ভ্যালু কত 1/4 পাই এপসাইলন নট কিউ বাই, দেখো এবার বিএম মানে ও এম থেকে ও বি বাদ দিলে কিন্তু আমরা বিএম পাবো। তার মানে এইটা হচ্ছে আর, এইটুকু হচ্ছে এল, তার মানে আর মাইনাস এল তার হোল স্কয়ার। ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই এটা প্লাস কিউ, এটা প্লাস 1, তার মানে বি থেকে এম এর দিক বরাবর। হলো, দুটো বল পেয়েছি। এবার বলো তো এই দুটো বলের মধ্যে কোন বলটা বেশি? E1 কাজ করছে কোন দিকে? E1 কাজ করছে এই দিক বরাবর, E1 কাজ করছে। E2 কাজ করছে কোন দিকে? এই দিক বরাবর কাজ করছে E2। E2 আর E1 এর মধ্যে বড় কোনটা? অবশ্যই E2 বড়। কেন? নিচে একটা ছোট আছে, দূরত্ব কম হলে বল বেশি হয়। এই দূরত্বটা যেহেতু কম, বলটা বেশি, কারণ কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব যত কম বল তত বেশি। তাহলে দেখো দুটো E1 আর E2 ডিরেকশন যেহেতু বিপরীত দিকে, তাহলে E ইজ ইকুয়াল টু কি আসবে বলো? E2 মাইনাস E1। দেখো q বাই 4 পাই এপসাইলন নট কমন চলে আসলো, পুরো থাকলো 1 বাই r মাইনাস l তার হোল স্কয়ার মাইনাস 1 বাই r প্লাস l তার হোল স্কয়ার ইকুয়াল টু q বাই 4 পাই এপসাইলন নট যেমনকার তেমন থাকলো, নিচে লসাগু হলো এলসিএম হলো r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার, উপরে পড়ে থাকলো r প্লাস l তার হোল স্কয়ার মাইনাস r মাইনাস l তার হোল স্কয়ার ইকুয়াল টু q বাই 4 পাই এপসাইলন নট যেমনকার তেমন থাকলো, উপরে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে 4ab 4rl, নিচেকার যেমন r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার থাকলো। আচ্ছা ইকুয়াল টু এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট q ইনটু 2l ইনটু 2r 4rl কে 2l ইনটু 2r করে ভেঙে নিলাম বাই নিচেকার যেমন r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার পড়ে থাকলো q ইনটু 2l মানে দেখো আগেই পড়লাম দ্বিমেরু ভ্রামক p, তার মানে আসছে কি 1/4 পাই এপসাইলন নট ইনটু p 2pr বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। ডিরেকশন কোন দিকে? অবশ্যই বড় দিকে হবে, তার মানে ডিরেকশন হচ্ছে b থেকে m এর দিক বরাবর। হয়েছে? এটা হচ্ছে আমাদের মেইন ক্যালকুলেশন। এবার যদি স্পেশাল কেস, যদি 8টা মাছ গ্রেটার দ্যান l হয়, মানে অনেক দূরত্বে যদি কোনো বিন্দুতে বের করতে হয়, তাহলে এখানে আমরা l-টাকে নেগলেক্ট করব। তার মানে দেখো e এর ভ্যালুটা তখন কি চলে আসছে 1/4 পাই এপসাইলন নট 2pr বাই r টু দি পাওয়ার 4। l কে নেগলেক্ট করলাম, r টু দি পাওয়ার 4 মানে r আর r টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে 1/4 পাই এপসাইলন নট 2p বাই r কিউব। দ্যাটস ইট। ওকে, তার মানে এখানে আলটিমেটলি যেটা e এর ডিরেকশন বের হলো, সেই e এর ডিরেকশনটা দেখো এই দিক বরাবর, ঠিক আছে? আর p এর ডিরেকশনটা কোন দিকে ছিল? এই দিক বরাবর। খেয়াল করে দেখো এখানে p এর ডিরেকশন আর e এর ডিরেকশন কিন্তু একই দিক বরাবর। আমরা ক্যালকুলেশন করে পেয়েছি tan a অবস্থানের জন্য p এর ডিরেকশন আর e এর ডিরেকশন একই দিক বরাবর। যদিও এই ক্ষেত্রে কিন্তু এইটুকুর জন্য কিন্তু এই দিক থেকে এই দিক বরাবর ইটা কাজ করছিল, কিন্তু যখন এই অবস্থানের জন্য এই বিন্দুতে বের করলাম তখন দেখলাম p এর অভিমুখটা আর e এর অভিমুখটা একই দিক বরাবর এলো। p এর ভ্যালু কি হলো, e এর ভ্যালু কি হলো 1/4 পাই এপসাইলন নট 2p বাই r কিউব। ক্লিয়ার? চলে যাব পরবর্তী ক্যালকুলেশন। এটা পড়লাম অক্ষস্থিত অবস্থান, পরেরটা পড়ব বিষুব অবস্থান বা পার্শ্ব অবস্থান বা tan b অবস্থান। পরেরটা পড়ব পার্শ্ব অবস্থান বা বিষুব অবস্থান বা tan b অবস্থান। তার মানে কি, এই একটা দ্বিমেরু আমার রাখা আছে, এটা a বিন্দু, এটা b বিন্দু, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, আধান রাখা আছে, এটা মধ্যবিন্দু, দূরত্ব আগে যা ধরেছি তাই 12, এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর, মানে সমদ্বিখণ্ডক করলাম তার উপর লম্ব অবস্থানে কোন একটা বিন্দুতে, এটা হচ্ছে tan b অবস্থান। এই বিন্দুতে আমাকে প্রাবল্য বের করতে হবে। ও বিন্দু থেকে এই দূরত্বটা ধরে নিলাম আর
তাহলে এর উপর বল কাজ করবে কে, এর উপর কাজ করবে এর জন্য, আবার একই রকম ভাবে বি এর জন্যও কাজ করবে। বিন্দুটাকে এম ধরে নিলাম, প্রাবল্য যদি বের করতে হয় আগেই বলেছিলাম ওখানে একটা +1 আদারকে রেখে দিলাম। একই রকম ক্যালকুলেশন আগে যেরকম করেছিলাম সেরকম ভাবে এর জন্য এম বিন্দুতে বল কত হবে বলো, E1 নাম দিলাম 1/4πε0 q বাই am তার হোল স্কয়ার। am কত, এইটা যদি 12 হয় এইটুকু l এইটুকু r, তার মানে এটা দেখো √r² প্লাস l² হলো। আর হ্যাঁ এখানটা অ্যাঙ্গেল ধরে নিলাম থিটা, অবশ্যই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে কারণ দেখো এই দুটো সমদ্বিবাহু। এটা যা এটা তাই তো, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা ভূমি এটা অতিভুজ, এটা লম্ব আর ভূমি অতিভুজ পেয়ে যাবে। ক্লিয়ার? আমি এটাকে লিখলাম না, একটা দিকে লেখা থাকবে, ঠিক আছে? বেশ, তারপরে am তার হোল স্কয়ার করলে কি পেলাম 1/4πε0 q বাই √r² প্লাস l² তার হোল স্কয়ার। ডিরেকশন কোন দিকে হবে বলো, m থেকে a এর দিক বরাবর, তার মানে এই দিক বরাবর E1 এর অভিমুখ হয়েছে। b এর জন্য m বিন্দুতে প্রাবল্য E2 1/4πε0 q বাই bm তার হোল স্কয়ার। একই bm এর ভ্যালু একই, তাহলে 1/4πε0 এটাকে স্কয়ার করে দেব, এটাকে আর একটা লাইন আমি এখানে লিখে রাখছি 1/4πε0 q বাই r² প্লাস l² স্কয়ার করে দিলাম। এখানে আমি আর রুটটা বসাচ্ছি না, একবারে করে দিচ্ছি q বাই r² প্লাস l²। একই ভ্যালু হবে, ডিরেকশন কোন দিকে, b থেকে m এর দিক বরাবর, তার মানে এই দিক বরাবর E2 এর ডিরেকশন। ঠিক আছে? E1 আর E2 এর ভ্যালু দেখো বেরিয়ে গিয়েছে, খেয়াল করে দেখো E1 এর ভ্যালু আর E2 এর ভ্যালু কিন্তু সেম ভ্যালু। ঠিক আছে? এবার E1 আর E2 কে আমি কি ভেক্টর উপাংশে বিভাজন করব। E1 টাকে যদি উপাংশে বিভাজন করি, একটা এই দিক বরাবর হবে, একটা এই দিক বরাবর হবে। ঠিক, এইটা যদি থিটা হয় এইটা থিটা, তার মানে এই E1 এর সাপেক্ষে এইটা কাছে এটা দূরে, তার মানে এই দিক বরাবর কি পাবো E1 cos থিটা, এই দিক বরাবর কি পাবো E1 sin থিটা। একই রকম ভাবে E2 কে যদি অভিমুখে ভাঙি, একটা পাবো এই দিক বরাবর, একটা পাবো এই দিক বরাবর হলো। এইটা যদি থিটা হয় এইটা থিটা, তার মানে এই দিক বরাবর দেখো পেলাম E2 cos থিটা, আর এই দিক বরাবর দেখো পেলাম E2 sin থিটা। E1 আর E2 এর ভ্যালু যেহেতু সমান, E1 sin থিটা E2 sin থিটা ইকুয়াল ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে টোটাল আমার E পড়ে থাকছে দেখো এইটা আর এইটার যোগফল। তাহলে therefore E is equal to E1 cos theta plus E2 cos theta হলো। E1 E2 যোগ করলে 2 হয়ে যাবে, তাহলে 1/4πε0 2q বাই r² প্লাস l² ইনটু cos theta। cos theta মানে ভূমি বাই অতিভুজ, মানে l বাই √r² প্লাস l², 2ql p হলো। তাহলে 1/4πε0 উপরে p আসলো, নিচে দেখো r² প্লাস l² টু দি পাওয়ার 3/2, কারণ এটা হচ্ছে 1, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1 যোগ করে দিয়ে 3 এর দিক। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন। ডিরেকশন কোন দিকে, এটা নাম দিলাম মনে করো x, তাহলে mx বরাবর এর অভিমুখ। এবার আমাদের আগেকার মতই স্পেশাল কেস, ইফ r much greater than l, l-টাকে নেগলেক্ট করব, তাহলে তখন E ইকুয়াল টু পেয়ে যাবো দেখো 1/4πε0 p বাই r² টু দি পাওয়ার 3 এর 2, l নেগলেক্ট, স্কয়ার স্কয়ার কেটে গেল r কিউব। ঠিক আছে? এবার এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে কিন্তু p টা কাজ করছে কোন দিকে, এই দিক বরাবর, আর আমাদের যে অন্তিম লব্ধি E কাজ করছে কোন দিকে, এই দিক বরাবর। দেখো এখানে কিন্তু যে বিন্দুতে বের করছি এখানে p এর অভিমুখ যে দিকে, আর যে বিন্দুতে বের করছি সেখানে p এর অভিমুখের ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে E টা কাজ করছে। তার মানে p এর অভিমুখ আর E এর অভিমুখ পরস্পর বিপরীত একে অপরের। আগেরটাই কি ছিল, যেদিক বরাবর E এর অভিমুখ ছিল সেদিক বরাবরই p এর অভিমুখ ছিল, সেদিক বরাবর E এর অভিমুখ ছিল। এখানে যেদিক বরাবর p এর অভিমুখ ঠিক তার অপোজিট বরাবর E এর অভিমুখ। ঠিক আছে?
এই দুটো ক্যালকুলেশন না বুঝতে পারলে এর পরবর্তী ক্যালকুলেশনটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। আগে তোমরা এই দুটো ক্যালকুলেশন যদি সরগড় হয়ে যাও তাহলে আমি পরবর্তী ক্যালকুলেশন করানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এতটা অবধি থাক, এইটুকু তোমরা পড়ে রাখবে। পরবর্তী এই চ্যাপ্টারের পরবর্তী অংশ আমি পরের দিন আলোচনা করব পরের ভিডিওতে। প্রত্যেকে আপডেট থাকবে, প্রত্যেকে পড়ে রাখো আর বাড়িতে থাকো। আপাতত এখন পরিস্থিতি খুব খারাপ, এই 2 সপ্তাহ আমাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যতই লকডাউন হোক না কেন দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে কিন্তু দিনের পর দিন করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাই বাড়িতে থাকো, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো করতে, তোমরা পড়ে রেখে আপডেট করো, আমাকে জানাও কোথাও অসুবিধা হচ্ছে, আমি সাধ্যমতো তোমাদের সেই সমস্যা সমাধানের চেষ্টা করব। আজকে এইটুকুই, এর পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।